গল্পের শুরুতে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ তো কিছু অসুস্থ বাচ্চাদের সাহায্য করবে বলে হসপিটালে এসেছে। তারা চাইছে যে কিছু টাকা সেই বাচ্চাদের হাতে তুলে দিতে। তাই সেই কাজের জন্য তারা কাবেরীকে সেখানে ডেকেছে। এরপর কাবেরীকে দিয়ে 1 লাখ টাকার একটা চেক বাচ্চাদের হাতে তুলে দেয় অনিরুদ্ধ। এরপর হঠাৎই সেখানে তাপস চলে আসে। তাপস এসে অনিরুদ্ধকে বলছে, তুমি আমাকে কেন এরকম জরুরি তলব করলে? আমার কি কোনো কাজ বাজ নেই নাকি? তোমাদের এই বেকার কাজে আমার আসার কোনো সময় নেই। তাপস কাবেরীকে দেখে বলছে, কাবেরী তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম না এই বানি মেয়েটার থেকে তুমি যত দূরে থাকবে ততই ভালো। কাবেরী তখন তাপসকে বোঝাচ্ছে যে ওরা অনিরুদ্ধ আর বানিরা কিন্তু একটা ভালো কাজ করছে। ওরা দেখো এই বাচ্চাদের হাতে কিছু টাকা তুলে দিচ্ছে। তাপস তখন কাবেরীকে বলছে, ওদের প্ল্যান তুমি বুঝতে পারছো না? ওই বানি তোমাকে এই মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কাজ করিয়ে তোমাকেও এই বিপদে ফেলার চেষ্টা করছে। দেখছো না ওই বাণীর সঙ্গে মিশে মিশে অনিরুদ্ধরও কি হাল হয়েছে, এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে। তুমিও কি চাও এই রাস্তায় এসে দাঁড়াতে? এই বলেই তাপস যখন কাবেরীকে টানতে টানতে নিয়ে যাবে তখনই তো অনিরুদ্ধ তাপসকে দাঁড়াতে বলে। বাণীকে যে এতক্ষণ অপমান করেছিল তাপস, সেটারই বদলা অনিরুদ্ধ নেয়। এতক্ষণ যে তাপস বাণীকে এত অপমান করেছিল সেটারই প্রতিবাদ অনিরুদ্ধ করে। তাপসকে সকলের সামনে উচিত শিক্ষা দেয়। এরপর অনিরুদ্ধ তাপসকে বলছে, আপনাকে এখানে একটা বিশেষ কারণের জন্যই ডাকা হয়েছে। বাণী তখনই তাপসকে বলছে, কিছুদিন আগে আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনি আমাদের কিছু টাকা ধার দিয়েছিলেন, তো সেটাই আজ আমরা আপনাকে ফিরিয়ে দিতে চাই। অনিরুদ্ধ তখনই বলে ওঠে, আর সেই টাকাটা ফিরিয়ে দেবে আজকে আমার মা। আপনাকে নিজের হাতে ওই টাকাটা ফিরিয়ে দেবে। এরপর সাথী তাপসের হাতে সমস্ত টাকার চেক তুলে দেয়। তাপস তো কিছুতেই মেনে নিতে পারছে না যে অনিরুদ্ধরা এত তাড়াতাড়ি ওর টাকা সব শোধ করে দেবে। তাই রেগেমেগে অনিরুদ্ধকে বলছে যে এই পুরস্কারের টাকা নিয়ে খুব লাফাচ্ছিস তাই না? একটা সময় আসবে আবারও তোকে আমার কাছে এসে হাত পাততে হবে। অনিরুদ্ধ তখন বলছে, মরে যাব তাও আপনার কাছে কোনোদিনও আর হাত পাতবো না। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ জেলের সমস্ত কয়েদিদের বলছে, তোদের সকলকে আজকে আমি যোগ অভ্যাস শেখাবো, মানে ব্যায়াম করাবো। জেলের কয়েদিরা তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, এবার বিদ্যুৎ জোর করায় ওরা রাজি হয়। এবার জেলের কয়েদিরা যখনই ব্যায়াম শুরু করে তখনই দেখা যাচ্ছে কারোর পকেট থেকে মদ পড়ছে, কারোর পকেট থেকে বিড়ি সিগারেট এসব উল্টোপাল্টা জিনিস সকলের পকেট থেকে পড়তে থাকে। এবার বিদ্যুৎ সেগুলোকে কুড়িয়ে নিয়ে জেলের কনস্টেবলের হাতে সেগুলো তুলে দেয় আর নাটক করতে করতে বলছে যে, দেখুন স্যার, এই তো আমাদের জেলের পরিবেশ। যদি এইভাবে এত সব নেশাভানের জিনিস এদের কাছে থাকে তাহলে কি করে হবে? আপনি সব বাজেয়াপ্ত করুন আর সকলকে এই উল্টোপাল্টা জিনিস খাওয়ার হাত থেকে মুক্ত করুন। তখন জেলার সাহেব বিদ্যুতের এমন পরিবর্তন দেখে বিদ্যুৎকে বলছে, বাবা বিদ্যুৎ, তুই তো দেখছি পুরো বদলে গেছিস। বিদ্যুৎও তখন নাটক করতে করতে বলছে, হ্যাঁ স্যার, আমি তো বললামই আপনাকে যে আমি পুরো সম্পূর্ণ বদলে গেছি। বিদ্যুৎ তো এবার নিজের আসল প্ল্যানটা বের করে। বিদ্যুৎ কনস্টেবল স্যারকে বলছে, আমাকে এই সব পাপ থেকে মুক্তি হতে গেলে আমার আগের বউ বানি, ওর ওপর আমি অনেক অত্যাচার করেছি। তাই একবার যদি আপনি ওর সঙ্গে আমাকে দেখা করতে দিতেন তাহলে হয়তো আমার সব পাপ মুক্ত হয়ে যেত। কনস্টেবল স্যার তখন বলছে, না না, এইভাবে কারোর সঙ্গে দেখা করতে দিতে আমি পারবো না, আমার হাতে এইসব কিচ্ছু নেই। বিদ্যুৎ তো এবার নাটক শুরু করেছে, বলছে, স্যার প্লিজ একবার দেখা করতে দিন, আমি দেখা করেই চলে আসবো। কনস্টেবল স্যার তো ভেবেছে বিদ্যুৎ পুরো বদলে গেছে, তাই বলছে, দাঁড়াও দেখছি কি করা যায়। অপরদিকে দেখা যায় বানিরা তো সকাল সকাল ফুটপাতের দোকান খুলে ফেলে। এবার বানি যখন স্টোভটা ধরাতে যাবে তখনই দেখে স্টোভে তেল শেষ হয়ে গেছে। এবার বানিদের কাছে তো আর কোনো এক্সট্রা তেলও নেই যে স্টোভটা ধরাবে, তাই এবার কি করবে? অনিরুদ্ধ বলছে, তাহলে কি আজকে দোকান বন্ধ থাকবে? বানি তখন বলছে, না না, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, তাই কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যাবে না, দোকান কিছুতেই বন্ধ করা যাবে না। ঠিক তখনই বানি দেখতে পায় রাস্তার ধারে একটা ময়লাওয়ালা অনেক পাতা, অনেক কাগজ, নোংরাপত্র সব জড়ো করেছে। তাই বানি ঠিক করে কিছু ইঁট সাজিয়ে উনুন বানিয়ে ওই নোংরা দিয়েই রান্না করবে। ওই আবর্জনা পাতা কাঠ কুটো এইগুলো দিয়েই রান্না করবে। এরপর বানি ইঁটগুলো সাজিয়ে ওই পাতা কাঠ কুটো দিয়ে রান্না শুরু করে দেয়। বানি রান্না করতে করতে অনিরুদ্ধকে বলছে, আচ্ছা, আমরা যদি রোজ এই রকম প্রাকৃতিক জিনিস মানে গাছপালা পাতা কাঠ কুটো দিয়ে রান্না করি তাহলে কেমন হয়? তাহলে একটু দূষণটাও কম হয়, তাই না?
অনিরুদ্ধ তখন বাণীকে জানায় যে আইডিয়াটা কিন্তু বেশ ভালোই। ভাবছি আমরা ওই গিফটের টাকাটা দিয়ে একটা ছোট রেস্টুরেন্ট খুলবো। এইসব কথা নিয়েই বাণী, অনিরুদ্ধ এরা সবাই মিলে আলোচনা করছে। ঠিক তখনই সেখানে দুজন পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসাররা এসে বাণীকে বলছে ওই বিদ্যুৎ ঘোষ আপনাদের সঙ্গে দেখা করতে চাইছেন। অনিরুদ্ধ তো তখন খুব রেগে যায় বিদ্যুতের নাম শুনে, আর বলছে যে বিদ্যুৎ ঘোষ কেন আমাদের সঙ্গে দেখা করতে চাইছে। পুলিশ অফিসারটা তখন জানায় যে বিদ্যুৎ ঘোষ থানার মধ্যে ধর্নায় বসেছে, যে আপনাদের সঙ্গে ওকে দেখা করতে দিতেই হবে। আসলে ও অনেকটা বদলে গেছে। বিদ্যুতের মা তখন পুলিশ অফিসারদের জানায় যে ও কিছুতেই বদলাতে পারে না, আমি আমার ছেলেকে ভালো করে চিনি। আমি ওর মা হয়ে বলছি যে আপনারা ওর কোনো কথায় বিশ্বাস করবে না, ও একটা বিষাদর সাপ। পুলিশ অফিসাররা বলছে যে আপনারা যদি না দেখা করতে চান তাহলে তো আর আমরা জোর করতে পারি না, তারপরে ভেবে দেখবেন, যদি দেখা করতে চান আমাদের জানাবেন, তাহলে আমরা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এরপর পুলিশ অফিসাররা তো সেখান থেকে চলে যায়। এবার বাণীর মনে তো অনেক প্রশ্ন জাগে। বাণী অনিরুদ্ধকে বলছে, কি ব্যাপার বলুন তো মিস্টার চ্যাটার্জি, হঠাৎ বিদ্যুৎ আমাদের সঙ্গে দেখা করতে চাইছে কেন? অনিরুদ্ধ তখন বলছে, না না, এই বিদ্যুতের কোনো সৎ উদ্দেশ্য তো হতেই পারে না, এর কোনো নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। এরপর বাণীরা ঠিক করে বিদ্যুতের আসলে কি উদ্দেশ্য সেটা জানার জন্যে আমাদের ওর সঙ্গে দেখা করতেই হবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বাণী, অনিরুদ্ধরা সমেত সকলে থানায় দেখা করতে চলে যায় বিদ্যুতের সঙ্গে। অনিরুদ্ধ তো বাণীকে দেখেই নাটক শুরু করে দেয়, আর বাণীর পা ধরে বলছে, বাণী তুই আমাকে এই শেষবারের মতন ক্ষমা করে দে। বাণী তখনই তো অনিরুদ্ধর ওপর খুব রেগে যায়, গিয়ে বলছে যে তুমি যে কাজটা করে এই জেলে এসেছো না, সেটা তুমি জেনে বুঝে করেছিলে, আর জেনে বুঝে কেউ কখনো ভুল করে না। তুমি এখন যেটা করছো সেটারও পেছনে আমি জানি নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে অন্য কোনো নতুন পর্বের আপডেটের সঙ্গে।